বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে আজ বৈঠক করবে বিএনপি। দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন। ৪ দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। আগামী রোববার সকালে আন্তোনিও গুতেরেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। আগামী বছরে রোজার ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে ফিরে করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। উখিয়ায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারের আগে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, মিয়ানমারের পরিস্থিতি এখনও ভালো নয়, ভবিষ্যতে শান্ত হলে প্রত্যাবাসন শুরু হবে। শুক্রবার বেলা ১টার দিকে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। এরপর সেখান থেকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যান গুতেরেস। সেখানে রোহিঙ্গা কালচারাল সেন্টার ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব, কথা বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে। মিয়ানমারে এখন ফিরে যাওয়ার মতো পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। মিয়ানমারের পরিস্থিতি এখনও শান্ত নয়, বিশেষ করে রাখাইন রাজ্যে। যতক্ষণ না রাখাইনের সংঘাত এবং নির্যাতন শেষ হচ্ছে, ততক্ষণ রোহিঙ্গাদের সাহায্য করতে হবে। আমরা একটি গভীর মানবিক সংকটের দ্বারপ্রান্তে আছি। আর্থিক সহায়তায় কাটছাঁটের কারণে একটি অবর্ণনীয় বিপর্যয় হবে, মানুষ কষ্ট পাবে এবং অনেকে মারা যাবে। এরপর ৫:৩০টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার আয়োজনে যোগ দেন অ্যান্থনিও গুতেরেস ও ডক্টর ইউনূস। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারা। আপনারা এখানে কষ্টে আছেন, আপনারা যে অনুরোধ করেছেন সেটা আন্তর্জাতিক সম্প্রদায় বোঝে, আমরা তাদের আরও বোঝাচ্ছি। যত দ্রুত সম্ভব আপনারা যেন দেশে ফিরতে পারেন, বিশ্ববাসীর উপর থেকে এই বোঝা যেন শেষ হয়, সে চেষ্টা করা হচ্ছে। এই ঈদে সম্ভব নয়, তবে আমরা চাই আগামী ঈদ যেন আপনার মাতৃভূমিতে উদযাপন করতে পারেন। কক্সবাজারে ইফতার শেষে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। নেপাল ও ভারতের 7 সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ডক্টর ইউনূস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বলেন, ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে। এর আগে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে চলমান নির্মাণ কাজ এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। বাংলাদেশে চলমান সংস্কার ও পট পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্সে একথা জানান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা কার্যালয়ে ২ ঘণ্টার বৈঠকে রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পায়। ঢাকায় জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হয় তার সফরের দ্বিতীয় দিন। এতে কথা হয় রোহিঙ্গা ইস্যুতে। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান অ্যান্থনিও গুতেরেস। অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠকেও প্রাধান্য পায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। এছাড়া চলমান সংস্কার ও পট পরিবর্তনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দেন জাতিসংঘ মহাসচিব।
এরপর রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারে যান অ্যান্থনিও গুতেরেস। সেখানে তাকে স্বাগত জানান দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে গত 2 বছরে ধর্ষণের অভিযোগে থানায় প্রায় 700 মামলা হয়েছে, তবে ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয়নি কোনোটি। 3% ক্ষেত্রে মিলেছে কেবল ধর্ষণ চেষ্টার আলামত। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, দেরিতে মামলা দায়ের ও আলামত নষ্ট হওয়ার কারণে বিচার ও শাস্তি থেকে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। 2023 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 2 বছরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয় 693 জন নারী ও শিশুকে। এর মধ্যে নারী ও কন্যা শিশু 672 জন আর ছেলে শিশু 21 জন। তবে পরীক্ষায় মাত্র 38 জন নারীর ক্ষেত্রে ধর্ষণ চেষ্টার প্রমাণ মিলেছে, বাকিদের ক্ষেত্রে মেলেনি যথাযথ আলামত। যে প্যাথোলজিক্যাল টেস্ট করি এবং আদার যে পরীক্ষা নিরীক্ষা করি, সেক্ষেত্রে আমরা 3 থেকে 5% এরকম হয়তো তার শরীরে বিভিন্ন সেক্সুয়াল অ্যাসল্ট জনিত যে প্রদাহগুলো আমরা পেয়ে থাকি। মূলত ধর্ষণের ঘটনার পর দেরিতে অভিযোগ জানানোয় আলামত নষ্ট হয় বলছেন চিকিৎসকরা। এই ধরনের নির্যাতনে দ্রুত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আনার পরামর্শ তাদের। তার ড্রেস চেঞ্জ করা যাবে না, ওয়াশ করা যাবে না, গোসল করা যাবে না এবং যত দ্রুত সম্ভব আমাদের কাছে আসতে হবে। যে ইনস্টিটিউটে আসলো তারাও যেন স্যাম্পল নিতে দেরি না করে, পরীক্ষা করতে দেরি না করে, তাহলে রেট আরও বাড়বে। ডাক্তারি পরীক্ষায় দেরি, অন্যদিকে রিপোর্ট ও মামলার দীর্ঘসূত্রতায় নাজেহাল ভুক্তভোগীরা। টাকা পয়সা দিল তারাই করতেছে না, আমাদের সার্টিফাইড করতেছে না, আমরা ভূগন্তের মধ্যে আছি। আমি ওইখানে থানায় মামলা করার পরে আমাকে মেডিকেলে রিপোর্ট দেওয়ার জন্য 6 মাস দেরি করাইছে। মেডিকেল রিপোর্টে প্রমাণ না মেলায় অপরাধীর বিচার করা যাচ্ছে না বলছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। 24 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে সেই জায়গাটা কিন্তু তদন্তকারী কর্মকর্তারা সেই জিনিসটা কমপ্লাই করে না, যার ফলে এই মেডিকেল টেস্টের বিষয়টা ম্যাক্সিমাম জায়গায় ফেল করে। পুলিশ বলছে, আলামত ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। ধর্ষণের ঘটনায় দ্রুত জানালে যথাযথ ব্যবস্থার আশ্বাস তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসিয়ার মতো নির্মম নারী নির্যাতনের ঘটনা ঘটলেও তা গণমাধ্যমে প্রকাশিত হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা এভাবে ঘটতে থাকলে গ্রহণযোগ্যতা হারাবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শুক্রবার সেগুনবাগিচার কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেখানে যোগ দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ও বর্তমান সদস্যরা। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শিশু আসিয়ার মৃত্যুতে তীব্র নিন্দা জানান। বলেন, এমন ঘটনা সারা দেশে ঘটেই চলেছে, কিন্তু এরকম আসিয়া কি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে? এই বাংলাদেশে তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? এর আগে শুক্রবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে আসিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। এদিকে আরেক আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। এই যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন খুন, চুরি, ডাকাতি, দেশে কোনো আইনের শাসন নাই, পুলিশ প্রশাসন একবারে ইনঅ্যাক্টিভ, প্রশাসন কোনো কাজ করছে না। এখান থেকে পরিত্রাণের জন্য নির্বাচনের বিকল্প নেই।
দেশে নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই সংস্কারের নাম দিয়ে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে ধর্ষণের বহু ঘটনা ঘটলেও বিচার ঠিকমতো হয়নি, এজন্যই ধর্ষণের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীদের। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ বিরোধী মৌন মিছিল শেষে সমাবেশ করেন তারা। এ সময় নেত্রীরা বলেন, পুরুষতান্ত্রিক মনোভাব পরিবর্তন না করলে এসব চলতেই থাকবে। এজন্য নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। ধর্ষণ মামলায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানায় মহিলা পরিষদ। নেত্রীরা বলেন, মাগুরার আসিয়া মারা যাওয়ার 4 দিনেও 4 জেলায় ধর্ষণ হয়েছে। এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এই পুরুষতান্ত্রিকতাকে ভাঙতে নারীর হাতে নারীকেও ক্ষমতার অংশীদারিত্ব দিতে হবে। নারী পুরুষের উভয়ের সম্পত্তিতে উত্তরাধিকারে সমান সুযোগ দিতে হবে। নাগরিক এবং মানুষ হিসেবে ভাবার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিকাশ আমরা চাই। রাজনীতিবিদদের আত্মসমালোচনার দরকার বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন তারা উন্নয়ন সম্ভাবনার সবটুকু কাজে লাগাননি, দেশকে বদলানোর পরিবর্তে নিজেদের অবস্থার উন্নয়ন করেছেন। তিনি বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা দরকার, পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও এ ব্যাপারে সাহসী ভূমিকা রাখা প্রয়োজন। রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সোসাইটির 2 ধরনের স্টেক হোল্ডাররা এটা দেখেন, একটা অবভিয়াসলি সাংবাদিকরা দেখেন, আর একটা রাজনীতিবিদরা দেখেন। এই 2টা জায়গায় যদি স্বচ্ছতা এবং ভালো বোঝাপড়া থাকে, একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই 2 জায়গার যে কোনো এক জায়গায় স্বচ্ছতার যদি ঘাটতি হয়, এই সমাজ কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যায়। মাদক, জুয়া ও সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে গতরাতে যাত্রাবাড়ী থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভ মিছিলে জানানো হয় অপরাধীদের গ্রেপ্তারের দাবি। তারা বলছেন, গত সোমবার যাত্রাবাড়ির কাজলায় মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করে মারধরের শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইনাম আহমেদ। এই ঘটনা ছাড়াও দেশে সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা বাড়ার প্রতিবাদ জানানো হয় মশাল মিছিল থেকে। এই মিছিল যাত্রাবাড়ির নানা সড়ক প্রদক্ষিণ করে থানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের অভিযোগ, চিহ্নিত অপরাধীদেরও গ্রেপ্তার করতে গড়িমসি করছে আইনশৃঙ্খলা বাহিনী। অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের এমন ভূমিকার নিন্দাও জানায় তারা। আমরা মামলা করেছি, এর বিচার চাই। যে যতই প্রভাবশালী হোক না কেন, সে যেই দলেরই হোক না কেন, আমরা এই বিচার চাই, এই বিচার করতেই হবে। ছিনতাই, চাঁদাবাজি, তারপর ডাকাতি, এগুলা যে আপনার মাথাচাড়া দিয়ে উঠেছে, এইটার বিরুদ্ধে আমরা সবাই প্রশাসনের হস্তক্ষেপ চাই। পুলিশ জয়ের লাঠি আবারও যদি সাধারণ নাগরিকের উপর ওঠে, তাহলে সাধারণ নাগরিক এবং ছাত্ররা এই ছাত্র নাগরিক ঐক্যমতের ভিত্তিতে আবারও প্রতিরোধ গড়ে তুলবে। বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় অভিযুক্তদের জামিন দেয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা। আসামিদের জামিন বাতিল করে ন্যায় বিচারের দাবি তোলেন তারা। শুক্রবার বিকেলে বুয়েট শহীদ মিনারের সামনে এক মানববন্ধনে 6 দফা দাবি তুলে ধরা হয়। গত 19 ডিসেম্বর রাতে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে প্রাইভেট কার চাপায় মৃত্যু হয় মাসুদের। গাড়িটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। আন্দোলনকারীদের অভিযোগ, আসামিদের জামিন দেয়ায় আইনের প্রতি মানুষের বিশ্বাসে আঘাত এসেছে। প্রভাবশালী হয় আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়। এছাড়া তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ আনেন বিক্ষোভকারীরা। ঘটনার সময় অভিযুক্ত মুবিন মদ্যপ ছিলেন বলে উল্লেখ করে মামলাটিকে হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত করার দাবিও শিক্ষক শিক্ষার্থীদের। সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন দ্রুত একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হোক। গাড়ি চালক মদ্যপ অবস্থায় সব ট্রাফিক রুল অমান্য করে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার প্রকৃতি এবং হত্যাকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় আমরা দৃঢ়ভাবে চাই যে এই মামলাটি ধারা 302 হিসেবে নথিভুক্ত করা হোক। রাজুকের গাফিলতিতে হাতির ঝিল এখন ময়লার ভাগাড়। নষ্ট হচ্ছে এর পরিবেশ, লেকে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, চুরি হয়েছে সড়ক বাতি, ভেঙে গেছে ওয়াকওয়ে।
এই অবস্থায় এর দায়িত্ব সিটি কর্পোরেশনকে নিতে বলছেন নগরবিদেরা। তবে রাজুকের দাবি, তদারকির কাজ নিয়মিতই চলছে। রক্ষণাবেক্ষণের 9.5 কোটি টাকার 4.5 কোটি দিচ্ছেন তারা। রাজধানীর হাতিরঝিল বুক ভরে একটু নিঃশ্বাস নিতে এখানে আসেন নগরবাসী। নাগরিক কোলাহল থেকে খোঁজেন খানিকটা স্বস্তি। তবে সম্প্রতি হারিয়েছে সেই জৌলুস, পরিণত হয়েছে যেন ময়লা আবর্জনার ভাগাড়ে। ল্যাম্পপোস্ট আছে, চুরে গেছে সড়কবাতি, ভেঙে গেছে ওয়াকওয়ে, ফোয়ারাটি নষ্ট অনেকদিন। সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা, প্রায় ঘটছে ছিনতাই, লেকে মিলছে মরদেহ। সকালবেলা দেখা যায় যে টোকাই বা বখাটে পোলা বাঞ্জা থাকে, এগুলো সব অফিসে আসার সময় এই রাস্তাতে আসতে দেখা যায় গাজার গন্ধে পেটটা একদম ফুলে যায়। সব লাইটগুলো মনে করেন নাই, দেখেন একটা লাইট কই গেছে, লাইটগুলো কই গেছে মনে করেন কত পোলা বানাচ্ছে, খায় হালাইছে, চুরি করে লয়ে গেছে। এই জায়গাগুলা খুব নোংরা বা এখান থেকে দুর্গন্ধ আসে, সো এই বিষয়টা প্রায় আমরা ফিল করি। আর এর কারণ হিসেবে রাজুককে দুষছেন নগরবিদরা, বলছেন তাদের অক্ষমতার কারণেই এই অবস্থা, তাই এর দায়িত্ব দিতে বলছে সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের দেখভাল, পরিষ্কার পরিচ্ছন্নতা করার সিস্টেমেটিক ইনস্টিটিউশনালাইজ কাঠামো রয়েছে, যে কাঠামো রাজুকের নাই। এবং যতই বাগাড়ম্বর করুক, এই কাঠামো সৃষ্টি না করা পর্যন্ত এই ধরনের প্রকল্প পরবর্তী রক্ষণাবেক্ষণ দায়িত্ব তার নেওয়াই উচিত না। তবে রাজুকের দাবি, হাতিরঝিলের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত কাজ করছেন তারা। এরই মধ্যে সংরক্ষিত করা হয়েছে কিছু জায়গা, দ্রুতই ঠিক হবে ওয়াকওয়ে। এখানে আদালতের একটা ভার্ডিক্ট আছে, সে ভার্ডিক্টটা মেনেই আমরা হাতিরঝিল ডেভেলপমেন্টটা আমরা অব্যাহত রাখবো। সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের বিষয়টা, এটা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে অ্যাকচুয়ালি আমার মতামত দেওয়ার সুযোগ নাই। রাজুক বলছে হাতিরঝিল রক্ষণাবেক্ষণে বছরে খরচ প্রায় 9.5 কোটি টাকা। দোকানপাট, পরিবহন ও অন্যান্য খাত থেকে বছরে আসে 5 কোটি টাকা, আর বাকি 4.5 কোটি টাকা দিচ্ছেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ছে ভোক্তা অধিকারে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে 150 অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্য খাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে প্রতিকার পাচ্ছেন না ভোক্তারা। সংস্থাটির মহাপরিচালক জানান, ভোক্তাদের সুবিধায় জনবল বাড়ানো, আইন সংশোধন সহ নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। কয়েক বছর আগে সংস্থাটি সম্পর্কে অনেকের ধারণা ছিল না, কিন্তু এখন চিত্র ভিন্ন। নিত্যপণ্যের বাজার সহ অনেক খাতে প্রায় প্রতিদিনই আলোচিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যবাজার, সেবা খাত, অনলাইনে কেনাকাটায় প্রতারণার শিকার লোকজনের অভিযোগের পরিমাণ বাড়ছে দিন দিন। দ্রুত সমাধান পাওয়া না গেলেও সরাসরি কিংবা অনলাইন মিলিয়ে প্রতিদিন 150-র বেশি অভিযোগ করছে ভোক্তারা। এখানে একটা অভিযোগ করছি, এটা সবাই একটা সমাধান দেওয়া উচিত, কিন্তু আমরা এটা ফলাফল পাচ্ছি না এখনো। ভোক্তা অধিদপ্তর যখন আছেন এবং তারা তো মাঝে মাঝে যাই দেখছি ওখানে বিভিন্ন ব্যাপার নিয়ে, এই জন্য আমি চিন্তা করলাম এখানে একটা অভিযোগ দেই, যাতে করে ওরাও এইরকম উল্টোপাল্টা কাজ না করে। অধিদপ্তর বলছে, সীমিত জনবল নিয়ে বাজার তদারকি করতে হচ্ছে তাদের। ভোক্তাদের অভিযোগে শুনানি করতে হয় প্রতিদিন। 2009 সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্য খাতে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। তাই আইন সংস্কার ছাড়া এসব খাতে ভোক্তা অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। প্রত্যেকটা অর্গান যদি সঠিকভাবে কাজ করে, তাহলে এই বিচ্যুতিটা এখন যেভাবে ভলিউমে দেখা যাচ্ছে বা যেটা নিয়ে আমরা ভাবছি, সেটা হওয়ার কথা নয়। তো আমি বলবো, আমরা কাজ করার পরেও প্রতিদিন সফল হব এবং প্রতিদিনই ব্যর্থ হব আমরা, যতক্ষণ পর্যন্ত সমাজের এই যে মেকানিজমগুলো সঠিকভাবে কাজ না করে। প্রতারণা এড়াতে সঠিক প্রমাণসহ অভিযোগ করার পাশাপাশি কেনাকাটায় সতর্ক হওয়ার পরামর্শ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন 5,000-এর বেশি মানুষ ইফতার করেন। আলাদাভাবে এই আয়োজন করে মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন আর তাবলিগ জামাত। আবার নিজেদের অর্থায়নে আলাদাভাবে মুসল্লিরাও আয়োজন করে। রোজাদাররা জানান, একত্রে এমন বড় আয়োজন সম্প্রীতি বাড়ায়। ইফতারের সবচেয়ে বড় অনুষঙ্গ ছোলা, এর সঙ্গে পেঁয়াজু, বেগুনি, আলুর চাপ সহ নানা জিনিস মিলিয়ে তৈরি হচ্ছে মুড়ি মাখা। এটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চিত্র। আসরের নামাজের পর থেকেই ইফতার তৈরির তোড়জোড় শুরু করে মসজিদের মুসল্লি কমিটি।
নিয়মিত মুসল্লি ছাড়াও ইফতারে শামিল হন গুলিস্তান, পল্টন কিংবা আশেপাশে কাজে আসা অনেকে। ইফতারের আগে মুড়ি মাখা দেয়া হয় রোজাদারদের সামনে। অর্থনের টাকাটা সবারই, আমাদের মার্কেটের দোকানদাররা ম্যাক্সিমামই তারাই দিচ্ছে, সবাই মিলেই করতেছি আমরা। যে যার তৌফিক যতটুকু আছে সে ততটুকু টাকা দিচ্ছে, আমরাও চালায় নিয়ে আসতেছি। আমাদের এখানে পাকঘর আছে, এখানে আপনার কি প্যাকেট করার ঘর আছে, সম্পূর্ণ নিজস্ব করি আমরা, কারোর থেকে কিনা লই না, আমাদের যা দেখবেন সব নিজস্ব বানাই না। বাম প্রান্তে যখন মুসল্লি কমিটির আয়োজন চলে, ডান পাশে তখন প্রস্তুতিতে ব্যস্ত ইসলামিক ফাউন্ডেশন। এখানে মুড়ি মাখার তোড়জোড় নেই, আলাদাভাবে সব খাবার দেয়া হয় মুসল্লিদের সামনে। ইসলামিক ফাউন্ডেশনের দিনে যে সমস্ত মুসল্লিরা ইফতার করে 2 থেকে 2,500 লোক হয়। বাংলাদেশ ব্যাংকের ওখানে চাকরি করি, এখান থেকে নাইলাম একটু 10 জনের মধ্যে একটু ইফতার করি, ভালো লাগে এই হিসাবে আসছি। একসাথে ইফতার করলে পারস্পরিক সবার যে একটা সম্পর্ক এবং বিভিন্ন জায়গায় তো মানুষ আসে, আমরা একসাথে ইফতারি করি, এটা আসলে একটা আত্মার বন্ধনের মতো মনে হয়। এই দুই সংগঠন ছাড়াও মসজিদটিতে ইফতারের আয়োজন করে তাবলিগ জামাত, তবে তাদের আয়োজন খুব বড় পরিসরে নয়। আমাদের এটা তাবলিগ জামাতের পক্ষ থেকে করা হয়েছে, ইসলামী শরীয়তপন্থী শরীয়ত মোতাবেক করা হয়েছে, যার কারণে আমরা এটাকেই বেশি পছন্দ করি। আল্লাহর কাজ করে সবসময় ভালো জিনিস, ভালো কাজ করে এবং এটা ইফতারি দিছে, এরা যায় ইফতারি দেয়, ইফতারিও খুব সুন্দর শৃঙ্খলাভাবে হইতে আছে। বাইতুল মোকাররমে মুসল্লি কমিটি 2,500 মানুষকে ইফতার দেয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন থাকে প্রায় 2,000 মানুষের জন্য, আর তাবলিগের ইফতারে অংশ নেন প্রায় 700 রোজাদার। সন্ধ্যা ঘনিয়ে এলে একসঙ্গে বসে পড়েন মুসল্লিরা, আজানের সঙ্গে সঙ্গেই রোজা ভাঙেন রোজাদাররা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরার শ্রীপুরে জারিয়া গ্রামে শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। 8 বছরের শিশুকে ধর্ষণের বিষয়টি মানতে পারছেন না কেউ। অনেকে শিশু আসিয়ার পরিবারকে জানাচ্ছেন সমবেদনা, কেউ করছেন কবর জিয়ারত, আবার কেউ ঘৃণা থেকে আক্রমণ করছে অভিযুক্ত ধর্ষক হিটু শেখের বাড়িতে। এভাবেই ছোট বোন আসিয়ার রেখে যাওয়া বিভিন্ন জিনিসপত্র নিয়ে স্মৃতিচারণ করছে তার মেজ বোন। শিশুকালে খেলাধুলায় মাতোয়ারা সেই আসিয়া আর ফিরবে না কোনোদিন। 4 ভাই বোনের মধ্যে আসিয়া ছিল তৃতীয় সন্তান। বিকৃত লালসার শিকার শিশু আসিয়ার নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও গ্রামবাসী। শিশুটির বিদেহী আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করছেন তারা। অভিযুক্ত ধর্ষকদের দ্রুত বিচার সম্পূর্ণ করার দাবি। আমি সর্বশেষ ফাঁসি চাই, যাতে দ্রুত 2-1 বেলার ভিতরে ফাঁসি হবে। ফাঁসি না হলে, ফাঁসি তো আরো আগে হওয়া উচিত ছিল আমার মেয়ে মরার আগে। এখনো তো আত্মা শান্তি পাইনি। এই বছর খেলে বেড়ানোর কথা ছিল, কিন্তু আজ নিষ্ঠুর এক অসহিংসতা ঘটনার কারণে আজকে দুনিয়া থেকে বিদায় নিল আসিয়া। আসিয়ার এই নরপিশাচ যে কি করেছে তার সর্বোচ্চ শাস্তি দেখা যাচ্ছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে আসিয়ার পরিবারের। শেষ পর্যন্ত পরিবারের পাশে থাকার আশ্বাস তাদের। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে বাংলাদেশের সকল ধর্ষকদেরই যেন একটা আইন করে সেই নির্দিষ্ট টাইমের ভিতরে ধর্ষণের সাজা নিশ্চিত করা হয়। একটা ধারা হলো ধর্ষণ করেছে, আর একটা ধারা তাকে ধর্ষণ করার পরে সে মারা গেছে, এবং অতএব এটা স্পেশাল ট্রাইব্যুনাল মাগুরাতে বিচার হবে। এদিকে শিশু আসিয়ার মৃত্যুর পর অভিযুক্ত হিটু শেখের বাড়ির ভাঙচুর ও অগ্নিসংযোগের পর শুক্রবার তার বাড়ির পাশে থাকা কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় একই পরিবারের আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে ইসলামাবাদের পাহাশিয়াখালী শিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে হাবিবুল ও সাইদুলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাবেক চেয়ারম্যান ও তার লোকজন 2 জনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে হাবিবুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র প্রতিনিধিরা। ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানছেন না লক্ষ্মীপুরের অনেক জেলে। জাল নৌকা নিয়ে নদীতে নামছেন কেউ কেউ।
জেলার ৩০টি স্থানে চলছে মাছ বেচাকেনা। জেলেদের দাবি, আয়ের পথ না থাকায় বাধ্য হয়ে নদীতে যাচ্ছেন অনেকেই। পাশাপাশি ভিজিএফে চাল না পাওয়ারও অভিযোগ তাদের। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ৬০ নল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। মা ইলিশ ও ঝাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল ২ মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। তবে নিষেধাজ্ঞা মানছে না অনেক জেলে। বিশেষ করে মধু চৌধুরীর হাট, মতিরহাট সহ অন্তত ৩০টি স্থানে চলছে ইলিশ বেচাকেনা। আমরা প্রকৃত জেলেরা নদীতে বসবাস করি, ছেলেদের মেয়েদের লইয়া আমরা কিছুই পাই না, কিছু খাইতে পারি না, সরকারের চাল দেয় না, এর লাইগা আমরা নদীতে যাই, যায় মাছ টাছ ধরি। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার ১৫ দিন পার হলেও সহায়তার চাল পাননি অনেকে। এছাড়া যারা পাচ্ছেন তাদের বরাদ্দ থেকে ১০ থেকে ১৫ কেজি চাল কম দেয়া হয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে চলাই কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। জাল বা বদ্ধ করে দিছে, অন্য আমাকে কিছু চাল ভাত দিব, অন্য পর্যন্ত অভিযান ১৫ দিন শেষ, কোনো কিছু চাল ভাতের কোনো খবর নাই। মানে আমরা চলতে যেতে মেলা কষ্ট। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য ২৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে প্রশাসন। আটক করা হয়েছে বেশ কয়েকজন জেলেকে। যারা এই ইলিশ মাছ ধরার সাথে জড়িত, তো তাদেরকে কিছু মানবিক সহায়তা হিসেবে বিধির চাল দেওয়া হয়। ২৩০ মেট্রিক টন চাল আমি বরাদ্দ পেয়েছি। এটা আমরা যথারীতি জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়েছে। এটা হয়তো এই আগামী সপ্তাহের মধ্যে আমরা উপজেলা চালগুলো চলে যাবে। জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ৪৩,০০০। তবে এবার বিজিএফ এর চাল পাবেন ২৮,৩০০ জেলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোরো ধান চাষে বাড়তি সেচের প্রয়োজন হয় বিকল্প ফসল আবাদে ঝুঁকেছেন খরাপ্রবণ রাজশাহী অঞ্চলের কৃষকরা। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৮ উপজেলায় বোরো আবাদে নিরুৎসাহিত করা হচ্ছে। বিকল্প হিসাবে গম, ডাল ও সবজি চাষ এবং নতুন নতুন বাগান তৈরি করছেন কৃষকরা। রাজশাহী সহ আশপাশের জেলায় চাষাবাদ মূলত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের উপর নির্ভরশীল। একসময় এ অঞ্চলে বছরে একটি ফসল হলেও সেচ সুবিধায় বছর জুড়েই আবাদ হচ্ছে নানা ফসল। তবে সাম্প্রতিক গবেষণায় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর সুপারিশ করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ি, তানোর, চাঁপাইনবাবগঞ্জের নাচল, গোমস্তাপুর ও সদর উপজেলার কিছু অংশ এবং নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের প্রায় ১৫০০ গভীর নলকূপের পানি উত্তোলন নিয়ন্ত্রণ শুরু করেছে বরেন্দ্র। পাশাপাশি বোরো আবাদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। পাতালের লেয়ারটা বেশি যাচ্ছে, পানিটা যে আগে উঠতো সেই পানিটা এখন উঠে না, কমে যাচ্ছে। ধান চাষ করতে গেলে খরচ বেশি, আপনার সার, আপনার বিষ, আপনার পানি, এই ধরনের মানে বেশি খরচ। বিকল্প হিসেবে কৃষক যেসব ফসল চাষ করছেন সেগুলোতে ভালো লাভবান হওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গম, মসুর, ভুট্টা এই জাতীয় ফসলগুলো কৃষকরা সেই মানে ডিপ টিউবওয়েলের আওতায় এই ফসলগুলো আবাদ করছে। এগুলো যদি আবাদ করে তাহলে একদিক থেকে আমাদের আমদানি নির্ভরতাও কমবে, পাশাপাশি কৃষক ভালো দামও পাবে। অন্য ফসলের তুলনায় কয়েক গুণ বেশি পানি লাগে বোরো আবাদে, যে কারণে কৃষকদের সবজি, ডাল সহ বিকল্প ফসল চাষে আগ্রহী করা হচ্ছে বলে জানিয়েছে বরেন্দ্র কর্তৃপক্ষ। ধানের জন্য যে পরিমাণ পানি লাগে সেটা আমরা সম্পূর্ণ সব এলাকায় পুরোপুরি দিতে আমাদের অসুবিধা আছে। পানির স্তরের উপর ভিত্তি করে আমরা সব জায়গাতে পুরোপুরি ধান চাষের জন্য এনকারেজ করি না। অতি খরাপ্রবণ ৮ উপজেলায় ধান চাষে নিরুৎসাহিত করা হলেও উত্তরাঞ্চলের অন্য সবখানেই কৃষকরা চাষাবাদ করছেন নিজেদের পছন্দ মতো। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। শিল্পীদের ক্যানভাসে রং তুলিতে ফুটে উঠেছে আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি ও পাহাড়ি জীবনধারা। রাঙামাটিতে দুদিনব্যাপী চলছে আর্ট ক্যাম্পেইন। এই উৎসবে পার্বত্য চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চিত্রশিল্পীরা অংশ নিয়েছেন। কাপ্তাই হ্রদ, পাহাড় আর সবুজ প্রকৃতি, এর মাঝে বয়ে চলে পাহাড়ি জীবনধারা। এইসব দৃশ্য রং তুলির মাধ্যমে ক্যানভাসে তুলে ধরেছেন পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চিত্রশিল্পীরা। প্রতিটি চিত্রকর্মে ফুটে উঠেছে পাহাড়ের জীবন। আমরা এই ধরনের চিত্রপট দেখতেছি এই জায়গায়, কিন্তু দেখা যাবে যে হয়তো এক যুগ পর এটা পরিবর্তন হইতে পারে।
ওই সিনারিটা তো থাকবে না, হয়তো আমার সুবিধা থাকবে। দারুণের ভাবনা, ওটা নিয়ে হচ্ছে আমরা কালকে ছবি আঁকবো। এই ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন 20 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের চিত্রকলার শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন রাঙামাটির চিত্রশিল্পীরা। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। কি রকম মেন্টালিটি নিয়ে ছবি আঁকে বা কি রকম করে আঁকতেছে, এটা যে আমি দেখতে পারতেছি বা আমিও ওদের সাথে কাজ করতে পারতেছি, তা অনেক ভালো। ঢাকা থেকে, চিটিয়াং থেকে সিনিয়র বড় আপুরা দাদারা আসছে, ওদের সাথে ছবি আঁকতে অনেক ভালো লাগছে। আয়োজকরা বলছেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশের জন্যই এই আর্ট ক্যাম্পেইন। বিশেষত এখানে যারা চিত্রশিল্পী, তারা প্রতিটি যুবদের একটা আইকন। পার্বত্য চট্টগ্রামে সুশাসন এবং গণতন্ত্র যাতে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা রেখে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করে যাই। 11 এপ্রিল আশিকা সংস্থার উদ্যোগে রাঙামাটির জিমনেশিয়ামে আয়োজন করা হবে তারুণ্যের উৎসব। উৎসবে এসব ছবি বিক্রয় ও প্রদর্শনী হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুক্রবার রাতের আকাশে বলয়গ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। এ সময় গাঢ় তামাটে লাল বর্ণ ধারণ করে চাঁদ, তাই একে ব্লাড মুন বা রক্তিম চাঁদ বলা হয়। পূর্ণ চন্দ্রগ্রহণের মহাজাগতিক এই দৃশ্য দেখে মুগ্ধ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর পশ্চিম গোলার্ধের বাসিন্দারা। শুক্রবার রাতে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পেয়েছেন পৃথিবীর পশ্চিম গোলার্ধের বাসিন্দারা। এ সময় গাঢ় তামাটে লাল রং ধারণ করে চাঁদ। ব্লাড মুন বা রক্তিম চাঁদের এই সৌন্দর্য মুগ্ধ করেছে তাদের। পৃথিবী যখন চাঁদ ও সূর্যের ঠিক মাঝামাঝিতে অবস্থান করে, তখন সূর্যের আলো চাঁদে পৌঁছানোর আগে পৃথিবীতে বাধা পায়। পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ার এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ। তবে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে গেলে হয় বলয়গ্রাস বা পূর্ণ চন্দ্রগ্রহণ। যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডে স্থানীয় সময় শুক্রবার ভোর 5টা 7 মিনিটে শুরু হয় গ্রহণ। 76 মিনিট ধরে চলে এটি। 6টা 26 মিনিটে হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণাঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে 66 মিনিট ধরে চলে গ্রহণ। এছাড়া নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশে দেখা গেছে এই ব্লাড মুন। এর আগে সর্বশেষ রক্তিম চাঁদ দেখা গিয়েছিল 2022 সালের 8 নভেম্বর। আর পরবর্তী এমন চন্দ্রগ্রহণ দেখা যাবে 2025 সালের 7 ও 8 সেপ্টেম্বর। পুরো এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু অংশে দেখা যাবে এটি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।